আবারও বেরিয়ে পড়লাম নতুন জার্নি, নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর এবারের গন্তব্য অবশ্যই পাহাড়। যাচ্ছি মহাদেবের ডাকে, মহাদেবের কাছে। আমরা যাচ্ছি পঞ্চকেদারের তৃতীয় কেদার তুঙ্গনাথ মহাদেব দর্শনে। আর আমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল ব্যাঙ্গালোর থেকে। দীর্ঘ 64 ঘন্টা ট্রেন, বাস, তারপর গাড়ি জার্নি করে কিভাবে আমরা পৌঁছালাম সেই গল্পই শেয়ার করব এই ভিডিওতে। এতক্ষণে কিন্তু আমাদের দিল্লি নেমে যাওয়ার কথা, কিন্তু দিল্লি আবি দূর হে। আমরা পৌঁছে গেলাম আইএসবিটি কাশ্মীরি গেট। দিল্লির কাশ্মীরি আইএসবিটি তে এইভাবে বসে হচ্ছে দেবপ্রয়াগ। কলকাতা থেকে আপনারা কিভাবে কম খরচে তুঙ্গনাথ যাবেন সেটাও আপনাদের জানিয়ে দেব। আমাদের নন্দা দেবী গেস্ট হাউস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রিয়াঙ্কা, শুরু করছি ট্রাভেলিং বিটুইনের আরো একটা নতুন ব্লগ। আমরা পৌঁছে গেছি যশবন্তপুর স্টেশন। আর স্টেশনে পৌঁছানোর পরে যাত্রা শুরুর আগে যাকে বলে একটা ঝটকা, তো আমরা একটা ঝটকা খেয়েছি। আমাদের এই ট্রেনটা 12213 যশবন্তপুর থেকে যাওয়ার কথা ছিল সরাই রহল্লা দিল্লি। তো খবর পেলাম যে ট্রেনটা রুটটা ডাইভার্ট করা হয়েছে। তো ট্রেনের রুট যদি ডাইভার্ট করা হয় তার মানে ট্রেন লেট করবেই। এবার লাখ টাকার প্রশ্ন হচ্ছে কতক্ষণ লেট করবে, কত ঘন্টা লেটে আমরা দিল্লি পৌঁছাই, সেটাই হচ্ছে এখন দেখার। তো এর ফলে ট্রেনের যে আমাদের সমস্ত প্ল্যান বিগড়ে গেছে। মানে যেরকম প্ল্যান করেছিলাম, স্টেপ বাই স্টেপ সাজিয়েছিলাম, সবকিছু উল্টোপাল্টা হয়ে গেছে। তারপর আবার নতুন প্ল্যান করি, পৌঁছে দিল্লিতে কি করছি না করছি সবই জানাবো। 11:40 ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেন ছাড়ার আগেই সব বিছানা রেডি। ট্রেন ছেড়েছে আর আমরাও শুয়ে পড়েছি। তো অনেকটাই রাত হয়ে গেছে, কাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখানে কেউ গান গাইছে। গুড নাইট। গুড মর্নিং। আর এখন টাইম হয়েছে 7:30। আর আমরা যেহেতু দুরন্ত এক্সপ্রেসে ট্রাভেল করছি, খাবার ইনক্লুড করা ছিল। আর 7টা না বাজতে বাজতেই ঘুম থেকে যাকে বলে জাগিয়ে জাগিয়ে ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে জেনারেলি যেটা থাকে সেটাই রয়েছে, ব্রেড, এখানে অমলেট, এই যে অমলেট আর ব্রেড, এখানে একটা জুস, আর এখানে টি কিট দিয়ে গেছে, এটা হচ্ছে বাটার। এবারে আমরা সিট পেয়েছি সাইড আপার আর আপার সিট। তো উপরে বসেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর ট্রেনের কথা যদি বলি, ট্রেন আপাতত টাইমেই চলছে। তো ব্যাঙ্গালোর থেকে দিল্লি পর্যন্ত এই ট্রেনে জেনারেলি স্টপেজ থাকে 6টা। আর রাত্রি 3:25 নাগাদ ক্রস করেছে গুন্টকল জংশন, যেটা পরে অন্ধ্রপ্রদেশে। আর এর পরে স্টপ রয়েছে 8:45-এ সিকান্দ্রাবাদ জাংশন। আর তারপরেই ট্রেনটা ডাইভার্ট হওয়ার কথা আছে সিকান্দ্রাবাদ জাংশন থেকে। দেখা যাক তারপর কি হয়। আটটা 50 ট্রেন আমাদের ঢুকে গেল সেকেন্দ্রাবাদ জাংশন, তেলেঙ্গানাতে পড়ে। আর সেকেন্দ্রাবাদকে কিন্তু হায়দ্রাবাদের টুইন সিটি বলা হয়। তো মোটামুটি টাইমেই ঢুকেছে, 10 মিনিট মতো লেট দিয়ে ঢুকলো। আর এরপরে কিন্তু ট্রেনের যে রুটটা রয়েছে সেটা ডাইভার্ট হয়ে যাবে। আর 4:15 ট্রেনের টাইমিং ছিল নাগপুর জাংশন। এবার এখান থেকে ট্রেন ডাইভার্ট হয়ে যাওয়ার পর নাগপুরে কখন ঢুকছে সেটাই হচ্ছে দেখা, তাহলেই বোঝা যাবে যে ট্রেন কতক্ষণ লেটে চলছে, কি হচ্ছে। এতক্ষণ তো মোটামুটি ঠিকই এসছে। এখন টাইম হয়ে গেছে 11:15। আর যেহেতু ট্রেনের রুট ডাইভার্ট হয়ে গেছে, তাই ওয়্যার ইজ মাই ট্রেন থেকে ট্রেনের যে রুটটা ট্র্যাক করা যাচ্ছে না। তো ম্যাপ দেখে বুঝলাম যে আমরা এখনো তেলেঙ্গানাতেই রয়েছি। কতক্ষণ লেট চলছে না চলছে কিছুই বোঝা যাবে না যতক্ষণ না আমরা নাগপুর পৌঁছাচ্ছি। আর তেলেঙ্গানা যে রুটটা সম্ভবত ধরেছে, আমি যেটা সার্চ করে দেখলাম, তেলেঙ্গানার নিজামাবাদ জাংশন, সেখান থেকে আমরা মহারাষ্ট্রে ঢুকবো মুদখেদ জাংশন, এবং তারপর পিপলকোঠি হয়ে আমরা নাগপুর পৌঁছাবো।
তো নাগপুর পৌঁছেই বোঝা যাবে যে ট্রেন কতক্ষণ লেট করছে আর কাল আমরা কখন দিল্লি গিয়ে পৌঁছাচ্ছি। আপাতত ওয়েটিং ছাড়া কিছু করার নেই, বসে আছি। আর ট্রেনের গতি অ্যাভারেজ মানে 60 থেকে 80-র মধ্যেই রয়েছে, মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে। ক্রস করছি এখন গোদাবরী নদী। টাইম হয়েছে 2টো আর ট্রেন এখন একটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। সম্ভবত এখনো আমরা তেলেঙ্গানাতেই রয়েছি। 2টোর সময় আমাদের লাঞ্চ দিয়ে গেছে। নন ভেজে কি কি আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই হচ্ছে লাঞ্চ, রাইস আছে, এখানে রুটি আছে, তার সাথে দই দিয়েছে, আর এখানে ডাল, চিকেন আর একটা আলুর মানে ভাজি টাইপের। মোটামুটি ঠিক আছে, খারাপ নয়। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে যখন উঠলাম তখন সূর্য পশ্চিম দিকে অস্তগামী। এখন টাইম হচ্ছে 6টা 20 আর 6টা নাগাদ আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। তো ইভিনিং স্ন্যাক্সে এই একটা স্যান্ডউইচ রয়েছে, মুড়মুড়া সেউ, একটা কচুরি, আর এটা হচ্ছে শন পাপড়ি, তার সঙ্গে টিকিট তো রয়েছে। আর ট্রেনের কথা যদি বলি, ট্রেন এখন মহারাষ্ট্রেই আছে, সম্ভবত নয়, মহারাষ্ট্রেই আছে। তো মহারাষ্ট্র থেকে তারপর তেলেঙ্গানা হয়ে আবার মহারাষ্ট্র ঢুকবে এবং নাগপুর পৌঁছাতে বলছে মিডনাইট হয়ে যাবে। তো মোটামুটি 8-10 ঘন্টা লেটে আমরা পৌঁছাবো। দেখা যাক ফাইনালি কতটা লেট হচ্ছে। ভালো। বাজছে আর ট্রেন এখন 7 ঘন্টা লেটে চলছে। আর আমাদের যে প্রিভিয়াস যে ট্রেন রুটটা ছিল তাতে যে মাজরি জাংশন বলে একটা স্টেশন যেটা মহারাষ্ট্রের মধ্যে পড়ে, তো ট্রেন ফাইনালি ওই মাজরি জাংশনে কানেক্ট করেছে। নাগপুর এখনো এখান থেকে 2.5 ঘন্টা, মানে মোটামুটি 11:30 নাগাদ নাগপুর পৌঁছাবে। তো যেহেতু ওই রুটে কানেক্ট হয়েছে তো অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে আপাতত 7 ঘন্টা লেটে চলছে ট্রেন। তো এবার দেখা যাক কি হয়। রাত্রি 10টা নাগাদ আমাদের দিয়ে গেছে ডিনার, আর ডিনারে যা থাকে তাই ছিল ভাত, রুটি, ডাল আর চিকেন। ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। মর্নিং, ট্রেনে আজকে আমাদের দ্বিতীয় সকাল আর এখন টাইম হয়েছে 8টা। জেনারেলি মানে যেটা অন টাইম, এতক্ষণে কিন্তু আমাদের দিল্লি নেমে যাওয়ার কথা, কিন্তু দিল্লি আবি দূর হে, ট্রেন 7 ঘন্টা লেটে চলছে। যেহেতু ট্রেন লেট চলছে তাই ট্রেনেই ব্রেকফাস্ট প্রোভাইড করা হবে, কিন্তু কি ব্রেকফাস্ট দেয় সেটা জানি না। দেখা যাক কি ব্রেকফাস্ট দেয়, আপনাদের দেখাবো সেটা। এই ট্রেন লেট করার কারণে যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখন যাচ্ছে এমপির ওপর দিয়ে, এরপর আমরা ইউপিতে ঢুকবো। আর 9টা নাগাদ সম্ভবত ঝাঁসি স্টেশন রয়েছে, তারপর দিল্লি। এই যে ব্রেকফাস্টে আমাদের দিয়ে গেছে উপমা। তো যেহেতু ব্রেকফাস্টটা এদের লিস্টে ছিল না, ট্রেন লেট করেছে আর প্যাসেঞ্জারদের দিতে তো হবেই খাবার, কারণ ট্রেনে তো সেরকম ভাবে কোথাও দাঁড়াচ্ছে না আর বাইরে থেকে তো হকাররাও উঠছে না। তো এই উপমা দিয়ে আপাতত ব্রেকফাস্ট সেরে নিতে হবে। সল্ট নেই। আমরা পৌঁছে গেছি উত্তরপ্রদেশে ঝাঁসি, বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি জাংশন। তো ট্রেন 7.5 ঘন্টা লেটে ঝাঁসি ঢুকলো। আর এই যে ট্রেন জার্নিটা রয়েছে এটার লাস্ট হল্ট হচ্ছে ঝাঁসি, এরপর ডাইরেক্ট দিল্লি।
ফাইনালি পৌঁছালাম দিল্লি। এখন টাইম হয়েছে 3:50। 8 ঘন্টা লেটে আমরা দিল্লি পৌঁছালাম। আর আমরা নেমেছি দিল্লির সরাই রোহিল্লাতে। ট্রেনটার টাইমিং ছিল সকালবেলা এখানে পৌঁছানো। তো প্ল্যান ছিল আমরা দিল্লিতে নেমে বাসে করে হরিদ্বার পৌঁছে যাব। তো হরিদ্বারে গিয়ে আমাদের গঙ্গা আরতি দেখার ইচ্ছা ছিল, হরিদ্বারে গঙ্গায় স্নান করার ইচ্ছা ছিল। তারপর আমরা আগামীকাল ভেবেছিলাম বেরোবো চোপতার উদ্দেশ্যে, কিন্তু যেহেতু এই এখন ট্রেন এসে পৌঁছালো বিকাল বেলায়, তাই আমরা হরিদ্বার স্কিপ করছি। আমরা ট্রেনে আস্তে আস্তে একটা ডাইরেক্ট বাস বুকিং করে দিল্লি থেকে একটা ডাইরেক্ট বাস রয়েছে চোপতা পর্যন্ত। জিং বাসের পক্ষ থেকে ওই বাসটা চালানো হয়। রাত্রি 11:45 আইএসবিটি থেকে ছাড়ে। তারপর মাঝপথে ওরা কোথাও বাস থেকে ট্রান্সফার করে গাড়ি করে ওরা আমাদের চোপতা পৌঁছে দেবে। এবং আগামীকাল আমরা মোটামুটি 11টা থেকে 12টার মধ্যে চোপতা পৌঁছে যাবো। যেহেতু বাস আছে 11:45-এ, হাতে এখনো অনেকটাই সময়। তো ভাবছি দেখি স্টেশন থেকে বেরিয়ে কয়েক ঘন্টার জন্য কোনো রুম পাওয়া যায় কিনা, একটু রেস্ট নেব। না হলে আমরা ওয়েটিং রুমেই ওয়েট করব। বেরিয়ে প্ল্যান করছি কি করা যায়। সরাই রোহিল্লা স্টেশনে আমি প্রথমবার এলাম, তো এখানের বাইরের কি সিচুয়েশন, কি হোটেল পত্র কি আছে কিছুই জানি না। রুমে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি। তো আপনাদের একটু দেখিয়ে দিই যে দিল্লি সরাই রোহিল্লা স্টেশনে কোথায় রুম রয়েছে। এই হচ্ছে পেছনে দেখা যাচ্ছে 1 নম্বর যে প্ল্যাটফর্মের যে মেন এন্ট্রি গেট, এটা হচ্ছে মেন এন্ট্রি গেট দিল্লি সরাই রোহিল্লার। তো এখান দিয়ে বেরোলে সামনে এখানে অটো স্ট্যান্ড রয়েছে, অটো রয়েছে, ভাড়ার গাড়ি রয়েছে। ডাইরেক্ট আপনারা এখান থেকে কোথাও যাওয়ার থাকলে গাড়ি পেয়ে যাবেন। আর এই স্টেশন থেকে বেরিয়ে এখানে রোডে এই দিকে আসলে দোকান রয়েছে, আর এখানে সামনে রয়েছে কিছু হোটেল। স্টেশনের সামনে এই যে এরকম অবস্থা, কি নোংরা অবস্থা, ডাস্টবিন পুরো এখানেই ফেলা রয়েছে। যাই হোক, আমরা এখানে এই যে হোটেল রয়েছে পরপর কটা, তো আমরা এই উঠেছি হোটেল ভিভান। এখানে দেখছি আরো কিছু রুম রয়েছে আশেপাশে। এই হচ্ছে রুমটা, ছোটই একটা রুম, বেড রয়েছে, বেডে আমাদের সমস্ত ব্যাগ রাখা রয়েছে। নন এসি রুম, এদিকে একটা টিভি রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 4 ঘন্টার জন্য আমাদের দিতে হয়েছে 600 টাকা। 8:30 বাজছে এখন। আর আমরা সরাই রোহিল্লার যে হোটেলে ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব আইএসবিটি কাশ্মীরি গেট। আর এই যে পেছনে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট, এখান থেকে আমরা ডিনারটা করে নিলাম, ভেজ রেস্টুরেন্ট। তো এবার একটা অটো ধরে আমরা যাব। আমরা পৌঁছে গেলাম আইএসবিটি কাশ্মীরি গেট। এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় আইএসবিটি। আর এখান থেকে ইউপি, উত্তরাখণ্ড, রাজস্থান সমস্ত রোডওয়েজের বাস চলে। আর আমাদের বাস আছে 11:50, আর এখন 9টা বাজছে। তাড়াতাড়ি আমরা বেরিয়ে চলে এসেছি, কারণ দিল্লির ট্রাফিকের ভয়ে এখনো ওয়েট করতে হবে। এখানে সামনে সিকিউরিটি চেকিং করে ভেতরে যেতে হবে। তো এখানে ব্যাগ স্ক্যানিং এবং সিকিউরিটি চেকিং করে আসার পর ভেতরে দেখুন, এখানে সমস্ত বাসের যে কাউন্টার্স রয়েছে, সামনেও এখানে রয়েছে এবং এদিকেও সমস্ত অপারেটরসদের কাউন্টার রয়েছে। তো আমাদের এই যে 28 নম্বর জিং বাস এখানে দেখা যাচ্ছে। এই যে বাস আমরা টিকিট কেটেছি, এটা যেহেতু আমরা লাস্ট মোমেন্টে টিকিট কেটেছি, তাই আমাদের টিকিট পড়েছে 2500 টাকা করে। যদি মানে কিছুদিন আগে কাটা যায়, বেশ কিছুদিন আগে, সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা করে হয়ে যাবে। যারা দিল্লি হয়ে তুঙ্গনাথ যাবেন ভাবছেন, তারা কিন্তু বাসে যদি কোনো সমস্যা না থাকে এই বাসটা জার্নি করতে পারেন এই বাসে। কারণ এই বাসে ডাইরেক্ট আপনারা দিল্লি থেকে উঠবেন, একদম চোপতা থেকে নামাবে। যদিও বাস ডাইরেক্ট চোপতা পর্যন্ত যাবে না, মিডিলে ওরা আমাদের বাস থেকে নামিয়ে একটা ছোট গাড়িতে ট্রান্সফার করে চোপতা নিয়ে যাবে। তো ভাড়াটা হয়তো একটু বেশি আপাত দৃষ্টিতে, কিন্তু একদম টেনশন ফ্রি হয়ে জার্নি করা সম্ভব হবে, কারণ বারবার নেমে উঠে বা কোনো শেয়ারিং গাড়ি, বাস এইসবের টেনশন থাকবে না। তো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। আর জার্নি কেমন থাকছে এবং কোন জায়গায় আমাদের ছোট গাড়িতে ট্রান্সফার করছে সেই সবকিছু, এবং কখন আমরা চোপতা পৌঁছাচ্ছি, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখতে থাকুন। আইএসবিটিতে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ওয়েটিং এরিয়া, আর নিচেও দেখুন ওয়েটিং এরিয়া রয়েছে।
আর বাস ডিপার্চারও নিচে থেকে। এত বড় বাস স্ট্যান্ডে পাখার সংখ্যা খুব কম, তো ভীষণই গরম। আর দিল্লিতে এখন জুন মাসের টেম্পারেচার খুবই হাই আছে। আইএসবিটি তে এইভাবে বসে রয়েছি, বসার জায়গা নেই, এত ভিড়। তার উপরে যেখানে যেখানে বসার জায়গা রয়েছে ফ্যান নেই, এত গরম। তো ফ্যান দেখে এরকম বসে পড়েছি নিচে। ফাইনালি 12টার সময় আমরা যাচ্ছি বাস বোর্ড করতে। বাসটা 15 মিনিট লেটে এলো। আর এখানেই আমরা ওই যে ওয়েটিং এরিয়াতেই বসেছিলাম, তো ওরাই অ্যানাউন্স করছে টাইমিংস আর বাস নাম্বার, তো সেই হিসাবে আমরা এখন যাচ্ছি। ডাবল 829 বাস ছেড়ে দিল। বাস তো একটু বললামই একটু লেটে ছাড়লো, 12টা 10 এখন বাস ছাড়লো। আর সম্ভবত সকালবেলা মর্নিংয়ে ঋষিকেশে ওরা আমাদের বাস থেকে ট্রান্সফার করবে ছোট গাড়িতে। আর সিট তো কমফোর্টেবলই আছে, পুশব্যাক সিট আছে, আর এসি গাড়ি, পুরো এসি বাস। এরকম একটা করে জলের বটলস দিয়েছে। দু ঘন্টা পর 2টোর সময় বাস দাঁড়িয়েছে, আধ ঘন্টার জন্য রেস্ট স্টপ দিয়েছে। তো যেখানে দাঁড়িয়েছে রেস্ট স্টপটা কিন্তু বেশ সুন্দর, ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানে রোড জার্নি করার ক্ষেত্রে এই ওয়াশরুমটার মানে রাস্তায় বাস কোথায় দাঁড়াবে, রেস্ট স্টপটা কোথায় দেবে, এটা কিন্তু খুব ম্যাটার করে। সেক্ষেত্রে কিন্তু বলবো খুবই ভালো একটা জায়গায় রেস্ট স্টপ দিয়েছে। এবার এখান থেকে ডাইরেক্ট একেবারে ঋষিকেশে গিয়ে থামবে। 5টা নাগাদ ঋষিকেশ পৌঁছে যাবে, মানে 2.5 ঘন্টা এখান থেকে টাইম লাগবে ঋষিকেশ পৌঁছাতে। পাঁচটা বাজতে 5 মিনিট বাকি, তো ঋষিকেশ পর্যন্ত বাস ঢোকেনি। হাই রোডের ওপরেই আমাদের নামিয়ে দিয়েছে নেপালি ফার্ম বলে একটা স্টপেজে। তো এখান থেকে আমাদের একটা ছোট ক্যাব আসবে পিক আপ করতে। তো আমরা 5 জন প্যাসেঞ্জার আছি চোপতার জন্য, তো একটা সিঙ্গেল ক্যাবে আমাদের হয়ে যাবে। তো এখান থেকে এখনো ঋষিকেশ কিছুটা যেতে হবে ভেতর দিকে, বাস কিন্তু বেরিয়ে গেছে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি ছোট ক্যাবের জন্য, ওয়েট করছি। বাস আমাদের ওইখানটায় নামিয়েছিল, আর আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলে এদিকে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের গাড়ি দিয়েছে স্করপিও। বেরিয়ে পড়লাম আমরা ঋষিকেশ থেকে, ঋষিকেশের নেপালি ফার্ম বাস স্টপ যেটা, সেখান থেকে। সামনে পাহাড় দেখা যাচ্ছে, এদিকে দেরাদুন চলে যাচ্ছে। হ্যাঁ, এদিকে দেরাদুন মাসুরি চলে যাচ্ছে। সকাল 6টাও বাজেনি, তো আমরা ঋষিকেশে জ্যামে আটকে রয়েছি। 5 মিনিট হয়ে গেল, 5 মিনিটে বেশি হয়ে গেল। তো এত সকালে এইরকম রাস্তার কন্ডিশন, বেলা হলে কি হবে জানি না। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। এখন 7:45 বাজছে। দেবপ্রয়াগ থেকে 10 কিলোমিটার হবে, 10-12 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়। তো একটু চা খাবো, চা বিস্কিট। আর এখানে গাড়িটাও আমাদের যে প্রোভাইড করা হয়েছে, যে গাড়িটা, সেটা একটু কিছু ডিস্টার্ব করছে, সেটাও চেক করছে। তো সেই এতে আমরা একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, দারুণ লাগছে, দুর্দান্ত। পাহাড়ের খাঁজে খাঁজে মেঘ জমে আছে, আর এইভাবে আঁকা বাঁকা হয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, দারুণ লাগছে।
একটু মেঘলা মেঘলা হয়ে আছে, জাস্ট তার জন্য অতটা ক্লিয়ার নয় ভিউটা, কিন্তু দুর্দান্ত। পৌঁছে গেলাম আমরা দেবপ্রয়াগ। পঞ্চপ্রয়াগের শেষ প্রয়াগ হচ্ছে এই দেবপ্রয়াগ। এখানে অলোকনন্দা আর ভাগীরথীর সঙ্গম স্থল, তারপর গঙ্গা নাম নিয়ে এগিয়ে গেছে সমতলের দিকে। গ্রিন কালারের যেটা আসছে সেটা হচ্ছে ভাগীরথী বাদিক থেকে, আর এই হচ্ছে সামনের দিক দিয়ে আসছে অলোকনন্দা, এখানে মিশে গঙ্গা নাম নিয়ে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে ভাগীরথী নদী, গোমুখ থেকে এই ভাগীরথী নদীর উৎপত্তি হয়েছে। এই যে সামনে দেখা যাচ্ছে ধারী দেবী মন্দির। শ্রীনগর টাউন থেকে 7 কিলোমিটার এগিয়ে আসলে অলোকনন্দা নদীর ওপর রয়েছে এই ধারী দেবীর মন্দির। শ্রীনগর মানে জম্মু কাশ্মীর শ্রীনগর নয়, শ্রীনগরটা হচ্ছে উত্তরাখণ্ডের শ্রীনগর টাউন। মা ধারী দেবীকে কিন্তু উত্তরাখণ্ডের যে 4 ধাম আছে তার রক্ষা করতে মনে করা হয়। তো যদি 4 ধাম যাত্রায় যাচ্ছেন বা এই রাস্তা দিয়ে যাচ্ছেন, তো হাতে সময় থাকলে অবশ্যই ধারী দেবী মন্দির দর্শন করবেন। এটাই সুবিধা হয়েছে, এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, তার ফলে গাড়ি চলে যাবে ডাইরেক্ট একদম নিচে পর্যন্ত। আগে কিন্তু একদম এই ওপর থেকে হেঁটে নামতে হতো, লাল ছাউনি দেওয়া রয়েছে, পুরো হেঁটে নেমে মন্দির দর্শন করতে হতো। আমরা যে পাহাড়ে আছি একটুও ফিল হচ্ছে না, প্রায় এখানে 32-33 ডিগ্রি টেম্পারেচার হবে, রীতিমতো গরম লাগছে। মানে গরম থেকে বাঁচতে আগে লোকে পাহাড়ে আসতো, এখন পাহাড়েরই এই অবস্থা। জুন মাসে মারাত্মক গরম। এখন 11:15 বাজছে, আমরা পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগ। আর রুদ্রপ্রয়াগ থেকে চোপতা যেতে আরো 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। অলকানন্দা ও মন্দাকিনী এই দুটি নদীর সঙ্গমস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ। আর রুদ্রপ্রয়াগ হলো পঞ্চপ্রয়াগের চতুর্থ প্রয়াগ। রুদ্রপ্রয়াগের আগে কিন্তু আমাদের সাথে সাথে অলোকনন্দাকে আমরা দেখেছি, তারপর এখন মন্দাকিনী নদী আমাদের সাথে সাথে চলছে। আর এই মন্দাকিনী নদীর উৎপত্তি হয়েছে কেদারনাথ গ্লেশিয়ার থেকে। यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है रास्ता बेगाना। তো এবার আপনাদের একটু জানিয়ে দিই আপনারা তুঙ্গনাথ কিভাবে পৌঁছাবেন। আপনি যেখানেই থাকুন না কেন, প্রথমেই আপনাদের পৌঁছাতে হবে হরিদ্বার অথবা ঋষিকেশ। হাওড়া থেকে হরিদ্বার আসার ডাইরেক্ট ট্রেন রয়েছে, এছাড়া আমাদের মতো দিল্লি হয়ে হরিদ্বার পৌঁছাতে পারেন। হরিদ্বারে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে, যেখান থেকে আপনারা সরাসরি গাড়ি বুকিং করে পৌঁছে যেতে পারেন চোপতা। চোপতা হলো তুঙ্গনাথ পৌঁছানোর বেস ভিলেজ। এছাড়া কম খরচে যাওয়ার জন্য হরিদ্বার থেকে আপনারা বাস ও শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন। যদিও ডাইরেক্ট গাড়ি পাবেন না, সেক্ষেত্রে আপনাদের ব্রেক করে করে যেতে হবে। হরিদ্বার থেকে বাস পেয়ে যাবেন রুদ্রপ্রয়াগ, কুণ্ড অথবা উখিমঠের জন্য। সোনপ্রয়াগ বা গুপ্তকাশী যে বাসগুলো যায় সেই বাসে গিয়ে আপনাদের নামতে হবে কুণ্ড। এছাড়া হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে আপনারা শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন রুদ্রপ্রয়াগ পর্যন্ত। এরপর রুদ্রপ্রয়াগ অথবা কুণ্ড থেকে আপনাদের শেয়ারিং গাড়িতে পৌঁছাতে হবে উখিমঠ, এবং উখিমঠ থেকে আবারও শেয়ারিং গাড়ি নিয়ে আপনাদের যেতে হবে চোপতা। ফাইনালি আমরা 3:30 নাগাদ পৌঁছালাম চোপতা। ঋষিকেশ থেকে চোপতা আসতে আমাদের 10 ঘন্টা মতো সময় লেগে গেল, বেশ অনেকটাই সময় লেগে গেছে। এক তো কিছু জায়গায় আমরা দাঁড়িয়েছি, তার উপর ট্রাফিক ছিল, আর আমাদের গাড়িটাও যেটা ছিল সেটাও ব্রেকডাউন করছিল, সব কিছু মিলিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। আর চোপতায় পৌঁছানোর পর এই হয়ে গেছে ওয়েদার, রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে। নিচে যেরকম গরম লাগছিল শ্রীনগর পর্যন্ত, তারপর কিন্তু ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে আসার পর। আর এখানে রুমের তো চোপতাতে রুমের অপশানস খুবই কম, খুবই লিমিটেড কিছু হোমস্টে আছে,
তাও সেরকম যে হাইফাই কিছু নয়, কিন্তু তারও ভাড়া প্রায় 4,000-5,000 টাকা করে রুম ভাড়া চাইছে। তুঙ্গনাথ মন্দিরে যাওয়ার গেট, আর এই গেট দিয়ে ভেতরে ঢুকেই দেখুন এখানে সমস্ত হোমস্টে রয়েছে। গেট দিয়ে ঢুকে বাঁদিকে গেলেই সমস্ত হোমস্টে গুলো রয়েছে। আর এই সামনে দেখা যাচ্ছে নীলকান্ত হোমস্টে। আরো একটু ভেতর দিকে এগিয়ে গেলে রয়েছে আরো কিছু। রাস্তা দিয়ে গেলে এখানে রয়েছে বাবা হলিডে হোম। আর আমাদের রুমটা আরো একটু পেছনে যেতে হবে। কম্পা বাবা হোমস্টের ঠিক সামনে রয়েছে হোটেল অনুকম্পা। এটা হচ্ছে একটা 4 বেডেড রুম। তো 2টো বেড রয়েছে, মোটামুটি এখানে 6 জন থাকতে পারবে। আর অ্যাটাচ ওয়াশরুম, এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। উপরের রুমগুলো আপনাদের দেখালাম। এখানে নিচের রুমগুলো ডাবল বেড রয়েছে, কিন্তু এখন খালি নেই। বাবা হোমস্টের পাশ দিয়ে আরো একটু পেছন দিকে গেলে রয়েছে আমাদের হোমস্টে, যেখানে আমরা উঠেছি। এখানে আরো একটা হোমস্টে রয়েছে দেখতে পাচ্ছি, বাট আমাদের আরো একটু পেছন দিকে যেতে হবে। এই যে আমাদের নন্দা দেবী গেস্ট হাউস। এখানে রুম ভাড়াটা আমাদের একটু কম হলো, 3,000 টাকা। লাইট কব আएंगे? 7 বাজে। এই হচ্ছে রুমটা, ছোটই রুম। আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে হোমস্টে যে বললামই, রেটটা কিন্তু হাই। তো এর থেকে মানে কমে অফ সিজন হলে পাওয়া যাবে। আর সিজনে এইরকমই রেট, 3 থেকে 4,000 টাকা। একদম বেসিক রুমগুলো, সেইটা মাথায় রেখেই আপনারা চোপতাতে আসবেন। এখানে রয়েছে নন্দাদেবী গেস্ট হাউসের কন্ট্যাক্ট ডিটেলস। বৃষ্টিটা থামতে আমরা একটু বেরিয়ে এসেছি। চোপতা ভ্যালির ভিউ এখন চারিদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। অদ্ভুত একটা মায়াবী পরিবেশ হয়ে গেছে এখানটায়। रोको ना अब उसे बहने दो, खुद को देखो। এই সামনেটা বেশ ক্লিয়ার হয়ে গেছে, তখন যেমন মেঘলা ঢেকে গেছিল। রাস্তা দেখা যাচ্ছে আঁকা বাঁকা, আর এই দিকটা মেঘ ঢাকা রয়েছে। এখানটা কিন্তু পুরো স্নো কভার্ড মাউন্টেন দেখা যায়। तुम रहो तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत। আজকের ব্লগটায় আর কিছু দেখানোর নেই। আমরা চোপতা পৌঁছে গেছি, রুম নিয়ে নিয়েছি, এবং কিছু হোটেলের, এখানকার কিছু হোটেল এবং হোমস্টে ডিটেলসও আপনাদের দিয়ে দিয়েছি। আর আমরা আজকে ডিনারটা এখানেই করে নেব। এদের এখানে রেস্টুরেন্ট রয়েছে, তো এখানেই আমরা খেয়ে নেব। কাল আমরা সকালে যাব বাবা তুঙ্গনাথের দর্শনে। আপাতত এখন সূর্যদেব দেখা দিয়েছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে। কালকে যাত্রা শেয়ার করব আমি নেক্সট ব্লগে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন। টাটা।